জলদস্যুর সমাধি এটি। এখানে পুরো ফ্যামিলিকে দাফন করা হয়েছে। এই জায়গাটিতে এই মাটির নিচে তাদেরকে সমাধি করা হয়েছে। তিনি মারা গিয়েছিলেন, যিনি তেরেজা, তিনি মারা গিয়েছিলেন মূলত 2019 সালে তিনি মারা গিয়েছিলেন। ঠিক তার পাশেই ভেসিল অর্থাৎ তার স্বামী। দর্শক বন্ধুরা, চট্টগ্রামের হামজারবাগ এলাকায় পর্তুগিজদের যেই প্রাচীন কবরটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা এসেছি এমন একটি জায়গায়, যে জায়গায় আপনি প্রবেশ করলে আপনি নিশ্চিত 200 থেকে 300 বছর ফ্ল্যাশব্যাকে আপনি ফিরে যাবেন। এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটি সমাধি ঘিরে রয়েছে রহস্য। অর্থাৎ আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে শত শত পর্তুগিজদের কবর, যেখানে মূলত এক একটি কবরের পেছনে অনেক করুণ ইতিহাস রয়েছে। এক একটি কবর সেই 1700-1600 সালের কবর পর্যন্ত এখানে আমরা দেখেছি। এমনও কবর দেখেছি যেখানে স্বামী স্ত্রী একসাথে তাদেরকে কবর দেওয়া হয়েছে। দেখুন না দর্শক, কত নিস্তব্ধ হয়ে পড়ে আছে এক একটি কবরের পিছনে, কত শতাব্দীর ইতিহাস লুকিয়ে আছে। আজকে এই পুরো কবর, এই সমাধিস্থল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। চট্টগ্রাম মহানগরীর প্রাণকেন্দ্রে 16 শহর রেললাইনের পাশে স্বল্প পরিচিত এক প্রাচীন সমাধিক্ষেত্র। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই ইতিহাস একেবারে 300 বছর ফ্ল্যাশব্যাকে চলে গেল। রহস্যময় নির্জনতা আর আলো আধারে ঘিরে ধরল মধ্য দুপুরেই। এই যে এখানে লেখা আছে উইলিয়াম জেমস মিলি, তিনি 1874 সালে মারা গিয়েছিলেন। এটি তার স্মৃতি সমাধি এবং দেখে বোঝা যাচ্ছে যে আসলে বেশ জরাজীর্ণভাবে আছে। কোনো ব্যক্তি আসেন কি না তার কবর পরিদর্শন করতে সেটি আসলে বলা যায় একেবারে অবহেলিতভাবে পড়ে আছে। 1700 শতকে পর্তুগিজদের স্থাপিত প্রোটেস্টেড সিমেট্রিতে কয়েকশো বছরের ভাঙা গড়ায় সবচেয়ে প্রাচীন সমাধিগুলো খুঁজে পেতে শুরু করলাম। এটি হলো 28 নম্বর কবর, অর্থাৎ বেশ প্রাচীন একটি কবর। আমরা যদি একটু সালটি দেখানোর চেষ্টা করি, এখানে একেবারেই মুছে গেছে। এটি এমনভাবে মুছলো যে আমি সালটি পর্যন্ত দেখাতে পারছি না। এখানে সমাধি করা হয়েছে সেই সালটি বোঝা যাচ্ছে না। 28 নম্বর, অর্থাৎ এইখানে সবচেয়ে প্রাচীন বলা চলে। 1 নম্বর যে সকল কবরগুলো রয়েছে 1 থেকে 10, সেগুলোর কোনো হদিসই নাই এই জায়গাটিতে বা এই সমাধি ফলকে। তবে 27, 28 এই দুটি মূলত এখানে দেখা যাচ্ছে। এই পাশেরটি 27 আর এটি 28 নাম। ভেসিল ইভান তার নাম ছিল। ঠিক তার পাশেই তার সহধর্মিনী তেরেজা, যার নিকনেম ছিল তেরু, তিনি মারা গিয়েছিলেন। যিনি তেরেজা, তিনি মারা গিয়েছিলেন মূলত 2019 সালে তিনি মারা গিয়েছিলেন। ঠিক তার পাশেই ভেসিল অর্থাৎ তার স্বামী, তিনি মারা গিয়েছিলেন 2003 সালে। অর্থাৎ 2003 সালে মারা গিয়েছিলেন স্বামী, ঠিক স্ত্রী মারা গিয়েছিলেন 2019 সালে। তাদের দুজনকে এখানে সমাধি করা হয়েছে। অর্থাৎ যখন 2003 সালে ভেসেল মারা যান, ঠিক তখনই তাকে এখানে সমাধি করা হয়। ঠিক তারপরেই হয়তো তার তেরেজা, তার যে সহধর্মিনী ছিলেন, তিনি হয়তো বলেছেন যে আমার স্বামীর সাথে আমাকে কবর দিয়েন, আমার স্বামীর সাথে আমাকে আমার সমাধিটি করবেন। এমনই হয়তো তার ইচ্ছা ছিল, যার কারণে পরবর্তীতে 2019 সালে আবার এই কবরটি খোঁড়া হয় এবং তেরেজা মৃত্যুর পর তাকে এখানে সমাধি করা হয়। চিন্তা করুন, বর্তমান যুগে এমন ভালোবাসার প্রতিস্থাপনা আছে কিনা। একজন স্ত্রী যার স্বামীকে এতটুকু ভালোবাসতেন, তার একসাথে তারা এই কবরের মধ্যে ঘুমিয়ে আছেন দুজন পাশাপাশি। একবার ভাবতে পারছেন তাদের মধ্যে কতটুকু সম্পর্ক ছিল, কত গভীর সম্পর্ক ছিল। তৎকালীন সময়ের পাদ্রী, টি প্ল্যান্টার্স, নাবিক, সিভিল সার্জন, ব্যবসায়িক, রেল ও সামরিক কর্মকর্তা সহ প্রশাসনিক কর্তা ব্যক্তি ও তাদের পরিবার পরিজনদের সমাধি শত শত বছর ধরে নিরুপদ্রব পরিবেশে রয়ে আছে ফরেস্ট হিলের পাদদেশে। পলাশীর প্রান্তরের আগে থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ, দুইটি বিশ্বযুদ্ধ, দেশভাগ, আমাদের স্বাধীনতা, ইতিহাসের পাতা যেন এখানেই থমকে আছে। মধ্যে সবচেয়ে আমাকে বিস্মিত করেছে, অবাক করেছে এই সমাধিটি। জলদস্যু, সেই জলদস্যুর সমাধি এটি। আমরা যতটুকু দেখতে পাচ্ছি একেবারেই তার স্মৃতিফলকটি বোঝাই যাচ্ছে না। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, অন্যান্য কবরের চেয়ে একেবারে ভিন্ন রকম, ভিন্ন ধাঁচে। জাহাজের যে সকল স্টিয়ারিং থাকে, জাহাজের যে স্টিয়ারিংগুলো থাকে, অর্থাৎ জলদস্যুদের যে মেইন জাহাজ একটি পরিবহন, সেই পরিবহনের যে স্টিয়ারিংগুলো থাকে সেটির মতো, সেটির আদলে একটি তার সমাধি ফলকে করা হয়েছে। এবং এটি এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি এটি একটি জলদস্যুর কবর। সমাধিগুলো দেখতে দেখতে আপনাদের চট্টগ্রামে পর্তুগিজদের আগমনের ইতিহাস জানিয়ে রাখি।
1517 থেকে 18 খ্রিস্টাব্দে প্রথমবার পর্তুগিজরা বাংলার বন্দরগুলোতে আসে। 1528 সালে সুলতান নাসিরউদ্দিনের নসরতের আমলে চট্টগ্রামে বসতি স্থাপনের অনুমতি পায়। বাণিজ্যের পাশাপাশি ধীরে ধীরে তারা জলদস্যুতা ও দাস ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। খ্রিস্টান মিশনারিরা গির্জা বানায় এবং বসতি গড়ে তোলে। গির্জার পাশে নিজেদের জন্য সমাধিক্ষেত্র তৈরি করে তারা। চট্টগ্রামে পর্তুগিজদের প্রথম সমাধির স্থান ছিল এই হামজারবাগ সমাধিক্ষেত্র। স্থানীয় কিছু কিশোর আমাদের এই সম্পর্কে আরও তথ্য দিতে লাগলেন। তাদের সহযোগিতায় আমরা বিভিন্ন পুরনো সমাধিগুলো খুঁজে পেতে শুরু করি। এখানে পুরো ফ্যামিলিকে দাফন করা হয়েছে, ফ্যামিলি গ্রেভ। এই বড় সমাধিতে পুরো পরিবার তাদেরকে একসাথে এই জায়গাটিতে এই মাটির নিচে তাদেরকে সমাধি করা হয়েছে। কি অবাক লাগছে দেখুন, কত বড় স্মৃতি ফলক করা হয়েছে তাদের উদ্দেশ্যে, লেখা আছে ফ্যামিলি গ্রেভ, এবং এই মাটির নিচে তারা সবাই সমাহিত আছেন পুরো পরিবার। কত হাস্যোজ্জ্বল পরিবার ছিল, কত স্বপ্নই না ছিল তাদের, ধূলিসাৎ হয়ে গেল। অনেক কিছুই তো তাদের করার বাকি ছিল, হয়তো এই পুরো পরিবারকে এখানে দাফন করা হয়েছে। মেরি ক্যাথার ফিনিক, তার জন্ম 1834 সালে এবং মৃত্যু 1844, অর্থাৎ 15 তারিখ 5 মাস 1844 সালে সে মারা গিয়েছে। আমরা আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, সারা এলিজাবেথ ফিনিক। এখানে যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে ম্যারির ভাই ছিল, সে বোন ছিল, এবং সেও ঠিক 22 তারিখ 5 মাস 1844 সাল, অর্থাৎ তার মৃত্যু হয়েছে 15 তারিখ, তার মৃত্যু হয়েছে 22 তারিখ, একই সালে একই মাসে। বলা চলে যে তারা দুজন, তাদের এখানে যারা আমাদেরকে আসলে সহযোগিতা করছেন তাদের ভাষ্য মতে তারা ভাই বোন ছিল। তারা আসলে এই সমাধিটি কি কারণে আসলে পরপর দুই ভাই বা ভাই বোন মারা গিয়েছিল, কি কারণে বা দুজনের সমাধি একসাথে হলো। এমনও হতে পারে যে ভাইয়ের মৃত্যুর পরে তার সমাধি রেখে দেওয়া হয়েছে, কখন সারা এলিজাবেথ অর্থাৎ সে মারা যাবে, অর্থাৎ ভাই বোনের সাথে একসাথে কবর। এটি আসলে তখনকার সময়ে হয়তো কোনো নিয়ম ছিল কিনা একেবারেই বিস্মিত করছে। ইতিহাসের সঙ্গে আসলে তাদের এই নীরব শুয়ে থাকা আমাদেরকে আসলেই রহস্যময় করে তুলছে। তার যদি স্মৃতিফলকটি আমি দেখাই, সে 1883 সালে মারা গিয়েছিল এবং তার বয়স ছিল 1 ডে, মানে একদিন। সে একদিন বেঁচে ছিল। জেমস ফরেস্ট মিল, তার নাম জেমস ফরেস্ট মিল, উইলিয়াম হারবার্ন ফরেস্ট মিল। এখানে সম্ভবত তার নাম লেখা নেই, জেমস ফরেস্ট মিল, এটি হয়তো একটি স্থান বা কোনো কিছুর নাম হতে পারে, তবে আমি একেবারে নিশ্চিত করে বলতে পারছি না। তবে এখানে লেখা আছে 1 ডে, অর্থাৎ সে একদিন বেঁচে ছিল। 27 তারিখ 1883 সালে সে মারা গিয়েছে, এটি তার স্মৃতিফলক। অন্যান্য কবর চেয়ে এটি ছোট এবং এটি একটি শিশুর যে একদিন বেঁচে ছিল। আসলে ঠিক কেমন যে লাগছে, তার কবরের আশেপাশে একেবারে নীরবতা, একদিন বেঁচে ছিল এই শিশুটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সন্নিহিত অঞ্চলে নিহত সৈনিকদের সমাহিত করা হয়েছিল এখানেই। পরে তাদের দেহাবশেষ ওয়ার সেমেট্রিতে স্থানান্তর করা হয়েছিল। এই কবরটি কার, তুমি কি জানো এই কবর সম্পর্কে? এই কবরটি একজন ব্যক্তি, তিনি একদিকে কবর দিয়েছেন 1341 সালে, এখানে আনেছেন 1841 সালে। দর্শক বন্ধুরা, অর্থাৎ সে বলছে যে এই কবরটি অর্থাৎ দুবার ইয়া করা হয়েছে। একবার তাকে দাফন করা হয়েছে 1300 সালে, ঠিক 1300 সালের পরে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, 1841 সালে তাকে স্থানান্তর করে এখানেই কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে। তার নাম যদি আমরা একটু, আসলে এখানে প্রত্যেকটি সমাধি ফলকে তার নামগুলো একেবারেই মুছে গেছে। মিস, এটা কি লেখা আছে, মেয়ার্স হার সিস্টার, মিসেস, আসলে তার নাম হলো স্বর্গীয় সুনীতি চক্রবর্তী রায়, অর্থাৎ তিনি সনাতন ধর্মাবলম্বীর একজন ছিলেন, তার নাম দেখে এটি বোঝা যাচ্ছে। এবং তিনি নার্সিং সুপারভাইজার ছিলেন। তিনি মারা গিয়েছিলেন 2019 সালে, চট্টগ্রামে তিনি মারা গিয়েছিলেন এবং তিনি জন্ম হয়েছিলেন বরিশালে। আমরা যতটুকু দেখতে পাচ্ছি তাকে এখানে সমাধি করা হয়েছে। তবে তিনি ছিলেন সনাতনী ধর্মাবলম্বীদের একজন, তার নাম দেখে আসলে যেটি বোঝা যাচ্ছে। তবে তাকে এখানে কেন সমাধি করা হয়েছে সেটি আসলে একটু অবাক লাগলো। আমরা যতটুকু তার নাম যদি আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, স্বর্গীয় সুনীতি চক্রবর্তী রায়।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং সুপারভাইজারের দায়িত্ব পালন করেছিলেন 2019 সাল পর্যন্ত। যে সমাধিগুলো একসময় নিঃশব্দে প্রার্থনা আর বিদায়ের সাক্ষী ছিল, আজ সেগুলোই ইতিহাস প্রেমীদের কাছে গবেষণার খনি। চট্টগ্রামের এই কবরগুলো শুধু পর্তুগিজদের নয়, পুরো অঞ্চলের অতীতকে নতুন করে আমাদের সামনে তুলে ধরছে। দর্শক বন্ধুরা, আমার সামনে যে স্মৃতিফলকটি দেখছেন আপনারা এখন, ঠিক তার পেছনে আরেকটি স্মৃতিফলক দেখা যাচ্ছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি হলো একটি পাইলটের, তিনি একজন পাইলট ছিলেন বিমানের, এবং তাকে এখানে সমাধি করা হয়েছে।